আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকবো সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার শিরোনাম। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। রাজশাহী বোর্ডের পাশের হার 81.6, জিপিএ 5 পেয়েছে 21,856 জন। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রস্তুত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ রেলপথ, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সুবিধা পাবে ঈশ্বরদী ইপিজেড, খুলবে বাণিজ্যের নতুন দিগন্ত। নদী বিলে নেই পানি, বোরোর সেচ নিয়ে দুশ্চিন্তায় নওগাঁ রাজশাহীর চাষি। লোডশেডিংয়ে গভীর নলকূপ থেকেও মিলছে না ঠিকমতো, উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। এবং নির্মাণের 3 বছরেও হস্তান্তর হয়নি ভবন, গাদাগাদি করে চলছে সিরাজগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম। বিল পরিশোধ নিয়ে জটিলতাই কারণ, অভিযোগ আইনজীবীদের। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে পাশের হার 85.95%, আর রাজশাহী বিভাগে 81.6। জিপিএ 5 পেয়েছে 21,856 জন। ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বপ্নজয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। পরবর্তী শিক্ষা জীবনের দিক নির্দেশনামূলক পরীক্ষার ফল প্রকাশ হলো, আর তাই কৃতকার্য শিক্ষার্থীদের এমনই বাঁধ ভাঙা আনন্দ। দল বেঁধে শিক্ষার্থীদের উল্লাস ধ্বনিতে মুখর পুরো ক্যাম্পাস। রাজশাহী বোর্ডে এবছর পাশের হার 81.60%, আর জিপিএ 5 পেয়েছে 21,856 জন শিক্ষার্থী। জীবনের গুরুত্বপূর্ণ এক পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। খুবই ভালো লাগছে, মানে এক্সপেক্ট করিনি এত ভালো রেজাল্টের। এই জন্য আম্মু আব্বু অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই গোল্ডেন প্লাস পাই, খুশি। এক কথা অসাধারণ অনুভূতি। প্রিয় সন্তানের অর্জনে বাবা মায়ের আনন্দটাও যেন আরো বেশি। আমার ছেলে মাশাআল্লাহ গোল্ডেন এ প্লাস হয়েছে, আমি খুবই সন্তুষ্ট। সামনেও এই পরীক্ষার ফলাফলগুলা অব্যাহত থাকবে এবং অত্র কলেজের টিচারগুলা অত্যন্ত পরিশ্রমী। এবছর রাজশাহী বোর্ডে শতভাগ পাশ করেছে 31টি কলেজের শিক্ষার্থীরা, আর শতভাগ ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 9টি। এবারও আমাদের পাশের হার 100 470 জন পরীক্ষার্থীর সবাই কিন্তু আমাদের পাশ করেছে। আমাদের বিজ্ঞান বিভাগের 276 জন শিক্ষার্থী, 276 জনই জিপিএ 5 পেয়েছে। এবছর রাজশাহী বোর্ডে পাশ করেছে 1,29,423 জন। তবে জিপিএ 5 প্রাপ্তিতে ছাত্ররা ছাত্রীদের চেয়ে এগিয়ে। বোর্ডের 8 জেলার মধ্যে পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তিতে শীর্ষে রাজশাহী জেলা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এইচএসসির ফলাফল প্রকাশের সবশেষ তথ্য জানাতে রাজশাহী কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মওদুদ রানা। আমি রয়েছি রাজশাহী কলেজে। এই কলেজের 470 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে 470 জন পরীক্ষার্থী তারা পাশ করেছেন, অর্থাৎ শতভাগ পাশ করেছে এই প্রতিষ্ঠানটির, এবং টানা 3 বার শতভাগ পাশের তালিকায় রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। আমরা যেটি দেখেছি যে সকাল থেকে এখানে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা অপেক্ষায় ছিলেন, উৎকণ্ঠায় ছিলেন। এরপর 11:30টার দিকে তারা অনলাইনে রেজাল্ট পেয়েছেন এবং তারা দারুণ উচ্ছ্বসিত। এবং আমরা যেটি দেখেছি যে দুপুরের পর থেকেই শিক্ষার্থীদের বাঁধ ভাঙা আনন্দের জোয়ার। তারা দিনটিকে তাদের মতো করে উদযাপন করছেন এবং শিক্ষকরা যারা রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের মুখে মিষ্টি তুলে দিয়েছেন এবং তারা নেচে গেয়ে বাদ্যি বাজিয়ে এই আনন্দ উদযাপন করছেন। তবে এই রাজশাহী কলেজের যে সুখকর চিত্র সেটি কিন্তু পুরো জেলায় নয়। বলা যায় যে এবার রাজশাহী জেলার যে ফলাফল সেটি অন্যান্য বছরের তুলনায় একটু খারাপ, এবং রাজশাহী জেলায় যে পাশের হার সেটি 87% শিক্ষার্থী পাশ করেছে, এবং রাজশাহী শিক্ষা বোর্ডের যে পাশের হার সেটি কিন্তু গত বছরের তুলনায় অনেক কম। গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ছিল 97.29%। এখানে এবছর পাশের হার 81.60%, এবং এবছর পাশ করেছে
3,385 জন, যেখানে পরীক্ষায় অংশ নিয়েছিল 1,26,700 জন, এবং ছাত্ররা সবচেয়ে বেশি পাশ করেছে। ছাত্রের পাশের হার 77.77%। ছাত্রী পাশ এবার বেশি করেছে এই শিক্ষা বোর্ডে, সেটি পাশ করেছে 85.89%। এবং জিপিএর সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে। গত বছর যেখানে 32,800 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিলেন, সেখানে এই রাজশাহী শিক্ষা বোর্ডে এবার জিপিএ পেয়েছেন 21,855 জন। এবং এই রাজশাহী কলেজের মতো শতভাগ পাশ করেছে 31টি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে গত বছর 162টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছিলেন। সব মিলিয়ে এই যে ফলাফল, তার বিপর্যয়ের কারণ হিসেবে এখানকার শিক্ষার্থী এবং শিক্ষা বোর্ড যেটি বলছেন যে করোনার কারণে যে ছন্দপতন ছিল, সেই ছন্দপতন আসলে পুষিয়ে নিতে পারেনি শিক্ষকরা, এবং একই সাথে শিক্ষার্থীরাও করোনার কারণে তাদের যে স্বাভাবিক লেখাপড়া সেটি করতে পারেনি, যার ফলে এই শিক্ষা বোর্ডের গত বছরের তুলনায় ফলাফল বিপর্যয়। অন্যদিকে গ্রামের যে শিক্ষার্থীরা তারা বেশি ফেল করেছে এবং পাশ করেছে শহরের শিক্ষার্থীরা। তারা বলছেন যে কোচিং নির্ভরতা কমিয়ে যদি পাঠ্য বই এবং পাঠ্য শ্রেণীতে ফেরতে পারে শিক্ষার্থীরা, তাহলে আগামীতে ভালো ফলাফল করবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী কলেজে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত রেলপথ এখন উদ্বোধনের অপেক্ষায়। 336 কোটি টাকা ব্যয়ে ডুয়েল গেজ রেলপথ ও স্টেশনটি কাল ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের ফলে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, ঈশ্বরদী ইপিজেডের সরঞ্জাম পরিবহনও সহজ হবে। ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন। সবুজ মোল্লার তথ্য ও আসিফ মাহমুদের ছবিতে রিপোর্ট। সব প্রস্তুতি শেষ পর্যায়ে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। পাবনার ঈশ্বরদী বাইপাস টেক অফ পয়েন্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত 26.52 কিলোমিটারের নির্মিত এই রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 336 কোটি টাকা। 9 ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেশন চালু হওয়ার পর সরাসরি দেশ বিদেশ থেকে পণ্যবাহী ট্রেনের মালামাল পরিবহন সহজ হবে। প্রকল্পটি ভারতের জিপিটি ও বাংলাদেশের SEL ও CCL অংশীদারিত্বের ভিত্তিতে রেলপথটি নির্মাণ করা হয়েছে। এটা যদি চালু হয় তাহলে আমরা মেলা কিছু করে খেতে পারবো। স্টেশনটা হওয়ার কারণে আমরা এখন সব প্রান্তে যাইতে পারবো। রেলপথটি নির্মাণের ফলে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন। ফলে খুলে যাবে এ অঞ্চলের সম্ভাবনার এক নতুন দুয়ার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি, মালামাল ছাড়াও ঈশ্বরদী ইপিজেডের প্রস্তুতকৃত মালামাল কন্টেনারের মাধ্যমে সরাসরি চট্টগ্রাম বন্দরে আনা নেওয়া করা যাবে। এতে বাঁচবে সময় ও খরচ। বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সবগুলো কংক্রিট স্লিপার দিয়ে আমরা প্রতিস্থাপন করেছি। তো এতে সহজেই ঈশ্বরদী স্টেশনে ঢুকতে পারবে, বার হতে পারবে ভারী মালামাল নিয়ে, আপনার মালবাহী ট্রেন, এবং এতে বাংলাদেশ রেলওয়ে তথা সারা বাংলাদেশের রাজস্ব অনেক বৃদ্ধি পাবে। 2018 সালের 1 এপ্রিল এই রেল লাইন নির্মাণের কাজ শুরু হয়। এই প্রকল্পে 13টি লেভেল ক্রসিং গেট, 20 শ্রেণীর একটি সুদৃশ্য স্টেশন ভবন, একটি প্ল্যাটফর্ম ও 7টি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। সময় সংবাদ। পদ্মা নদীতে পানি না থাকায় রাজশাহীতে বোরোর সেচ দিতে পারছেন না চাষি। এদিকে লোডশেডিংয়ের কারণে বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপ থেকেও ঠিকমতো পানি না পাওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর 9টি উপজেলার মধ্যে বাঘাচারঘাট, পবা ও গোদাগাড়ী পদ্মা নদী সংলগ্ন 4 উপজেলার হাজার হাজার একর আবাদি জমির পাশাপাশি রয়েছে চরাঞ্চল। এখন এসব জমিতে কৃষকেরা ব্যস্ত সেচ নির্ভর বোরো ধান রোপণে, কিন্তু এখন বিভিন্ন স্থানে নদীর পানি শুকিয়ে যাওয়ায় চর জেগেছে পদ্মার বুকে। তাই জমিতে সেচের পানি দিতে পারছেন না কৃষকরা। এতে বোরো ধান উৎপাদনে ব্যাঘাতের আশঙ্কা তাদের। তেলের দাম বেশি, পাট মনুষের দাম বেশি, এই কারণ থেকে আমাদের খুব কষ্ট হয়। পানি থাকলে আমাদের আবাদ ভালো হবে। এদিকে বাকি 5 উপজেলার অধিকাংশ কৃষক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ডিপ টিউবওয়েলের উপর নির্ভরশীল, কিন্তু সিরিয়াল অনুযায়ী সেচের পানি না পাওয়া অনেক ডিপ টিউবওয়েল মাসের পর মাস নষ্ট হয়ে থাকার পাশাপাশি লোডশেডিং এর কারণে সেচের পানির সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ কৃষকদের। পদ্মার পানি নেমে যায়, বোরিং এনে আমরা পানি তোলা লাগে। যদি বরেন্দ্র ডিপ ঠিক থাকতো তাহলে 2000 টাকা খরচ হতো। ডিপটাতে কোন রকম একটু করে পানি খাচ্ছে, 10 মিনিট 5 মিনিট অন্তর অন্তর, এখন তো ডিপটা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় কৃষকদের উচ্চ ফলনশীল জাতের চারা রোপণের পরামর্শ কৃষি কর্মকর্তার। বেলে মাটির স্ট্রাকচারই হলো যে পানি ধরে রাখতে পারে না, এই জন্য ওখানে ধান করা খুব লাভজনক না। তারপরেও মানুষ
করে এবং সেক্ষেত্রে হয়তো এলএলপি ব্যবহার করে অথবা অন্যান্য সেচ যন্ত্র ব্যবহার করে তারা তাদের প্রোডাকশনটা চালিয়ে নেয়। জেলায় ৬৫,৩০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখান থেকে 2,88,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। গত বছর জমিতে সেচের পানি না পেয়ে গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র নিগোষ্ঠীর 2 কৃষক আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদী এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নদী এবং বিল জলাশয়ের পানি ব্যবহার করে এই বরেন্দ্র এলাকায় প্রায় 60,000 হেক্টর জমিতে কিন্তু বুড়ো চাষাবাদে নামেন এখানকার চাষিরা এবং বিগত বছরগুলোতে এই নদীর পানিকে ব্যবহার করেই তারা কিন্তু এই চাষবাস করেছিলেন। এবছরও কিন্তু তার প্রস্তুতি এইভাবে নিয়ে রেখেছেন। তবে এবছর যে ভিন্ন চিত্র তারা লক্ষ্য করছেন, প্রতি বছর কিন্তু চৈত্র বৈশাখ মাসে নদী অনেকটাই শুকিয়ে যায়, কিন্তু এবার অন্তত 1-1.5 মাস আগেই নদীর পানি কিন্তু একেবারে নিচে নেমে গিয়েছে এবং এই নিচে নেমে যাওয়ার ফলে কিন্তু চাষিরা এখন যে বিষয়টি বলছেন যে পরিমাণ আরো 1-2 মাস কিন্তু ধান ঘরে তুলতে পানি প্রয়োজন, এই পানি কিন্তু তারা পাবে না এবং এক্ষেত্রেই এবছর কিন্তু একটা ভিন্ন ধরনের আবহাওয়া, বৈরী আবহাওয়া তাদের মোকাবেলা করতে হচ্ছে এবং এই বৈরী আবহাওয়ার পিছনে আসলে পানি বিশেষজ্ঞরা যে বিষয়টি বলছেন যে এবছর কিন্তু গেল মৌসুম থেকে অন্তত 600 মিলিমিটার পানি কিন্তু এই বরেন্দ্র জনপদে কম হয়েছে। গেল বছর এই বরেন্দ্র এলাকায় 1650 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এই বছর 2022 এক বছরে কিন্তু সেই পানি কিন্তু রেকর্ড করা হয়েছে মাত্র 1071 মিলিমিটার। এই একদিকে আকাশে পানির স্বল্পতা, অন্যদিকে কিন্তু উজান থেকে যে পানিটা এই নদীর দিকে ধেয়ে আসে, এবার কিন্তু সেই পানিরও অনেকটাই স্বল্পতা থাকার কারণে নদীগুলো কিন্তু পর্যাপ্ত পানি প্রথম দিক থেকে একটা ঘাটতি ছিল এবং এই ঘাটতি পানির কারণে কিন্তু মৌসুমের অনেক আগেই এখন নদী কিন্তু শুকিয়ে চর বের হচ্ছে এবং এই চরের যেসব ধানের আবাদের জন্য প্রস্তুতি নিয়েছিলেন চাষিরা, তারা কিন্তু এখন একটা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আমরা স্থানীয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তাদের 176টি এলএলপি পাম্প রয়েছে। এই এলএলপি পাম্পের মাধ্যমে আসলে বুড়ো সেচে তারা সেচ দিয়ে থাকেন। তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন যে শেষ মুহূর্তে এই নদী থেকে পানি না পেলে কিন্তু এই চাষাবাদের উপর এক ধরনের বড় ধরনের প্রভাব পড়বে। অন্যদিকে কিন্তু বুড়ো চাষাবাদের এই জনপদে যে পরিমাণ পানি দরকার, নিচের স্তর অনেকটা নিচে নেমে যাওয়ার কারণে আগামী দিনগুলোতে কিন্তু একটা পানি সংকট চাষিদেরকে কিন্তু অনেকটাই ভাবিয়ে তুলেছে। তো সব মিলে কিন্তু এই বৈরী আবহাওয়া, জলবায়ুর বিরূপ প্রভাব, এই বিষয়গুলিকে কিন্তু বলা হচ্ছে নদীর পানি, বিলের পানি শুকিয়ে যাওয়ার মূল কারণ। এই ছিল নওগাঁ সহ এই অঞ্চলের বিল জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ার সার্বিক খোঁজ খবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদী এলাকায়। নির্মাণের 3 বছরেও হস্তান্তর হয়নি সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন। পুরাতন জায়গায় গাদাগাদি করে চলছে আদালতের কার্যক্রম। ঠিকাদার আর গণপূর্ত বিভাগের মধ্যে বিল পরিশোধ নিয়ে জটিলতার কারণেই কাজ শুরু হচ্ছে না অভিযোগ আইনজীবীদের। জটিলতা কাটিয়ে দ্রুত ভবনটি হস্তান্তরের আশ্বাস গণপূর্ত বিভাগের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার জন্য 2017-18 অর্থ বছরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। 2019 সালের 8 সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু ভবন নির্মাণে নির্ধারিত বরাদ্দর চেয়ে প্রায় 2.5 কোটি টাকা বেশি খরচ করে ঠিকাদার। আর অতিরিক্ত ব্যয় হয়। সংশোধিত প্রাক্কলন বিল না পায় ভবনটি হস্তান্তর করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। 19 সালে হস্তান্তরের কথা ছিল, কিন্তু 3 বছর অতিক্রম হওয়ার পরেও এখনো এটা আমাদের হস্তান্তর করা হয়নি। এই ভবন উদ্বোধন না হওয়ার কারণে আমাদের সমস্যা হচ্ছে, কারণ এখানে বসার খুব সমস্যা হয় আমাদের। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, অতিরিক্ত খরচের সংশোধিত প্রাক্কলন বিল পরিশোধ করলেই ভবনটি হস্তান্তর করা হবে। 5 দিনের মধ্যে চিফ জুডিশিয়াল কোর্ট বিল্ডিং এর কাজ কমপ্লিট করে হ্যান্ডওভার করতে পারবে। অতিরিক্ত বিলের ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি পাশ হয়ে আসলে দ্রুত ভবনটি হস্তান্তরের কথা জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। যে কাজটুকু আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ আর কি, আমরা 2 মাস মধ্যে আশা করি ইনশাআল্লাহ হয়তো শেষ হবে। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 8তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 39 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জয়পুরহাটের 5 বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 11 জন বিশেষজ্ঞ চিকিৎসকের বিপরীতে মাত্র 3 জন দিয়ে চলছে স্বাস্থ্যসেবা।
জনবল সংকটে অপারেশন সহ গুরুত্বপূর্ণ সব কাজে হিমশিম অবস্থা। এতে দিন দিন বাড়ছে রোগীদের ভোগান্তি। সংকট সমাধানের আশ্বাস জেলা সিভিল সার্জনের। শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাটের পাঁচবিপি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পর্যাপ্ত লোকবল না থাকায় স্বল্প সংখ্যক রোগীকেও টিকিট সংগ্রহে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ। 50,000 হাসপাতালে 11 জনের বিপরীতে বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র 3 জন। অপারেশন থিয়েটার সহ অন্যান্য বিভাগে জনবল প্রয়োজনের তুলনায় অর্ধেকের কম। এছাড়া তৃতীয় শ্রেণীর 75 জন কর্মচারী বিপরীতে 44 জন এবং চতুর্থ শ্রেণীর 23 জন কর্মচারী বিপরীতে রয়েছেন মাত্র 8 জন। এতে একদিকে হিমশিম অবস্থা চিকিৎসকদের, অন্যদিকে সঠিক সেবা না পাওয়ায় চরম দুর্ভোগে রোগীরা। মাত্র 3 জন চিকিৎসক দিয়ে হাসপাতালটা চলে। আমাদের এখানে জনবল ঘাটতি অনেক, যা কষ্টসাধ্য। 4 জনের কাজ কখনো কখনো একজনকে করতে হয়। এখানে ডাক্তার খুবই অল্প, দিনে একবার আসে, রাউন্ড দেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতেছি এক্সরে করার জন্য। আমার মতো হাজার হাজার মানুষ এখানে আছে। এই হাসপাতালে যদি জনবল আরও পূর্ণভাবে দেওয়া যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি এই সার্ভিসকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। অবশ্য শূন্যপদ পূরণ সহ সব সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিলেন জেলা সিভিল সার্জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেশ কিছু পদ আমাদের খালি আছে এবং এটার মঞ্জুরি হয়ে গেলেই আমরা এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেব। পদে যে শূন্যতা আছে এগুলা আগামী 6 থেকে 8 মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ পূরণ করে ফেলতে পারবো। 2008 সালে 50 সঞ্চয় উত্তীর্ণ এই স্বাস্থ্য কমপ্লেক্সে হেলথ সিস্টেম স্ট্রেংথনিং এইচএসসি র্যাঙ্কিংয়ে 4 বার প্রথম স্থান অর্জন করে। সময় সংবাদ, জয়পুরহাট। সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। দুপুরে রাজশাহী নগরীর দড়িখড়বোনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ব্যানারে মানববন্ধন করা হয়। এ সময় তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধসহ মুজতবা দানিশের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। পাশাপাশি দেশের যে কোনো প্রান্তে সাংবাদিকদের পুলিশি হয়রানির ব্যাপারে সাংবাদিক সমাজকেও ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা। সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য চেষ্টা করছে, সাংবাদিকদের কলম বন্ধ করার জন্য চেষ্টা করছে। এখন তারা একটি মাধ্যম হিসেবে, হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ডিজিটাল আইন। সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে এর সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। রংপুরে যে মুস্তফা দানিশের বিরুদ্ধে যে মামলা হয়েছে, যার কারণে আমরা আজকে দাঁড়িয়েছি, আমরা এই মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় জেলা সদর এলাকায় সেশন চার্জ ও ভর্তি ফি বাবদ সর্বোচ্চ 2,000 টাকার কথা বলা হয়েছে, কিন্তু বগুড়া শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদায় করা হচ্ছে 8 থেকে 14,000 টাকা করে। বছর দুয়েক আগে বিষয়টি নিয়ে সচেতন অভিভাবক মহল আদালতের শরণাপন্ন হলেও কোনো সুরাহা মেলেনি। উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে নীতিমালা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। বগুড়া থেকে জুম্মন সাদিক জ্যাবলিনের প্রতিবেদন, ছবি তুলেছেন আবুল কালাম আজাদ। নামকরা বেসরকারি প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করতে পারলে যেন হাঁপ ছেড়ে বাঁচেন অভিভাবকেরা। তবে ভর্তির পরও স্বস্তি নেই। প্রতি মাসে উচ্চ বেতনের পাশাপাশি বছরের শুরুতে সেশন চার্জ নামের খড়গ নেমে আসে মধ্যবিত্ত অভিভাবকের উপর। নীতিমালা অনুযায়ী মফস্বলে 500 টাকা, সদর ব্যতীত অন্যান্য উপজেলা পৌর এলাকায় 1000 ও জেলা সদরে সেশন ফি বাবদ সর্বোচ্চ 2,000 টাকা নিতে পারবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অথচ বগুড়া সদরের বেশিরভাগ স্কুলেই মানা হয় না এই নীতিমালা। পদাধিকার বলে জেলা প্রশাসক যে স্কুল কমিটির সভাপতি, সেই বিয়াম মডেল স্কুল ও কলেজেও সেশন চার্জ আদায় হচ্ছে 10,000 টাকার বেশি। 12,000 থেকে 12,500 টাকা সেশন ফি। এখন আমাদের মধ্যে পিতামাতার দেওয়া ছাড়া বুদ্ধি নাই, কারণ ছেলে মেয়েদেরকে তো লেখাপড়ানো করা লাগবে। প্রতি বছর আমাদের সেশন ফি দিতে হয়, স্কুলের খাতা কলম বই সবকিছুই অনেক টাকা দিয়ে কিনতে হয়। অবকাঠামোগত উন্নয়ন আর শিক্ষার গুণগত মান ঠিক রাখতে ভালো মানের শিক্ষকদের আকর্ষণীয় বেতন প্রদানের কারণেই বেতন ও সেশন ফি কমানোর সুযোগ নেই বলছে স্কুল কর্তৃপক্ষ। দেখা যায় যে ছাত্র বেতন যদি অর্জিত হয় তাহলে আমরা শিক্ষকদের বেতন দিতে পারছি, না হলে আমরা বেতন দিতে পারছি না, এরকম একটা অবস্থা। প্রায় বছর দুয়েক আগে সচেতন নাগরিক ও অভিভাবকদের উদ্যোগে অতিরিক্ত বেতন ও সেশন চার্জ আদায়ে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও হয়েছিল। বগুড়া জেলার সুচিন্তিত মতামত 37টি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। এছাড়াও আছে 3.5 শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। বসন্তের আগমনীতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে আমবাগান, চারিদিকে মৌ মৌ ঘ্রাণ। আমের রাজধানী খ্যাত
চাঁপাইনবাবগঞ্জে এখন বাগান পরিচর্যায় ব্যস্ততা। সঠিক সময়ে গাছে সার, কীটনাশক প্রয়োগ আর আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা স্থানীয় কৃষি বিভাগের। মোস্তাফিজ রকির রিপোর্ট। মুকুলে মুকুলে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান। বাগান মালিকরা জানান, সপ্তাহ জুড়ে কুয়াশা কমে আসায় গাছে গাছে ফুটেছে মুকুল। সেই সঙ্গে কাঙ্ক্ষিত মুকুল পেতে ব্যস্ততা বেড়েছে বাগান মালিকদের। ফজলি, খেরসাপাত, গোপালভোগ সহ বিভিন্ন আম গাছের আগাছা পরিষ্কার করা সহ চলছে হোপার পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক প্রয়োগ। এখন তো মুকুল এসেছে, বেশ ভালো। মুকুলটা আসার কারণ হলো আমাদের সাহার, তারপরে বিষ, পানি দেওয়া, এগুলো সব আমাদের পরিচিত। অনেক রকম পরিচর্যা, সার দেওয়া, বীজ দেওয়া, পানি দেওয়া, মানে যতটুকু লাগে আমাদের সম্পূর্ণ কাজ করা হয়েছে। শিলাবৃষ্টি কম হয়, তাইলে পরে আমরা আশা করি এবার আমের ফলন চাঁপাইনবাবগঞ্জের অন্য বছর থেকে ছাড়িয়ে যাবে। ইতোমধ্যে জেলায় 5 উপজেলায় প্রায় 60% গাছে মুকুল এসেছে। তবে আবারও কুয়াশা দেখা দিলে মুকুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফল গবেষকরা। যদি কুয়াশা চলে আসে এবং সেই কুয়াশা যদি 2-3 দিন একভাবে থাকে, তাহলে অবশ্যই সেখানে ম্যানকোজ জাতীয় কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করতে হবে, তা নাহলে অ্যানথ্রাকনোজ রোগে মুকুলটাকে নষ্ট করে ফেলতে পারে। আর কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি যে গত বছরের তুলনায় এবছরে আমের যে মুকুল আসার সম্ভাবনা এটা বেশি রয়েছে এবং ফলনটা বাড়বে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 37,588 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। মোস্তাফিজ রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 31 জানুয়ারি পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এক নার্সকে মারধরের অভিযোগ ওঠে সাদ্দাম নামে এক দালালের বিরুদ্ধে। পরে অভিযুক্তদের বিচার সহ 8 দফা দাবিতে আন্দোলনে নামেন ইন্টার্ন নার্সরা। 3 দিন কর্মবিরতি পালন শেষে 2রা ফেব্রুয়ারি কর্তৃপক্ষের আশ্বাসে কাজে যোগ দেন তারা। ওই দিনই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করলে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গাছের বড়ই পাড়তে নিষেধ করায় 2রা ফেব্রুয়ারি রাজশাহী নগরীর ছোট বন গ্রামে বিদ্যুৎ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় পরের দিন নিহতের বড় বোন বাদী হয়ে 2 জনের নামে মামলা করলে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। 2রা ফেব্রুয়ারি রাজশাহীর সপুরায় টাকা চুরি সন্দেহে রেজাউল করিম ও রাকিবুল ইসলাম নামে 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। আটক করা হয় বাড়ির মালিক সহ 4 জনকে। পরের দিন নিহত রেজাউলের স্ত্রী বাদী হয়ে 4 জনের নামে মামলা করলে আটককৃতদের গ্রেফতার দেখায় পুলিশ। নাটোর বগুড়া মহাসড়কের নাটোরের জোলার বাতা এলাকায় একটি অটো ভ্যানকে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দেয় 6 ফেব্রুয়ারি। এতে মারা যান চালক সহ 3 জন। দুর্ঘটনার পর ট্রাক সহ পালিয়ে যায় চালক। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। রাজশাহী বোর্ডে পাশের হার 81.6, জিপিএ 5 পেয়েছে 21,856 জন। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রস্তুত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ রেলপথ কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সুবিধা পাবে ঈশ্বরদী ইপিজেড, খুলবে বাণিজ্যের নতুন দিগন্ত। এবং নদী বিলে নেই পানি, বোরোর সেচ নিয়ে দুশ্চিন্তায় নওগাঁ রাজশাহীর চাষি। লোডশেডিংয়ে গভীর নলকূপ থেকেও মিলছে না ঠিকমতো, উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।